Test for writing text. Lika said this model has been prepared by an examiner as a sample of a very good answer. আচ্ছা ঠিক আছে, এবার আপনি তারপর থামেন। আমি যেটা হুম বলি সেটা আপনি একটু কি থামেন, আমি যা বলি সেটা শুনেন মন দিয়ে। আচ্ছা তো আপনার ওই কেমব্রিজ বইয়ের পিছনে এরকম ভাবে 4টা রাইটিং টাস্ক 1 এবং 4টা রাইটিং টাস্ক 2 এর স্যাম্পল আনসার এইভাবে দেওয়া আছে। এই প্রত্যেকটা স্যাম্পল আনসার প্রথমে পড়বেন। পড়বেন তখনই যখন সেখানে লেখা থাকবে ভেরি গুড আনসার। যেমন আমি আরেকটা রাইটিং দেখাই, সেখানে এরকম কিছু লেখা নাও থাকতে পারে। বা এমন হইতে পারে যে এখানে যতগুলা স্যাম্পল আনসার দেওয়া আছে সবগুলাই ভালো মানের লেখা, মানে 7+। ভেরি গুড আনসার মানে হলো যে 7+, তার মানে ওই রাইটিং স্যাম্পলটা আমি ফলো করতে পারি। হয়তো বা এখানে সবগুলাই ভেরি গুড রাইটিং আর কি। আচ্ছা, একটা আছে যে 5.5, এরকম ভাবে যদি দেওয়া থাকে যে 5.5 অথবা 6 অথবা 6.5, তো ওইগুলো আমার দেখার দরকার নেই। এই যে 5.5 দেখা যাচ্ছে, হ্যাঁ তো যেটা আমার ভেরি গুড আনসার লেখা থাকবে সেটাই আমি ফলো করব। তো বইয়ের মধ্যে যেহেতু দেওয়া আছে, এটার নিশ্চয়ই কোনো কারণ আছে, যে কারণ ছাড়া তো দিত না। আমি এই স্যাম্পল আনসারটা পরে কি কি শিখবো, যেমন এই টেস্ট 2 রাইটিং টাস্ক 2, এটা যদি আমি পড়ি, এটা হলো আমার ইন্ট্রোডাকশন, এটা হলো একটা বডি পার্ট 1, বডি পার্ট 2, এটা হলো কনক্লুশন। তারপরে আবার নিচে কিছু কমেন্ট দেওয়া আছে যে here are comments from another examiner, যে এই লেখাটাকে যদি আমি ইমপ্রুভ করতে চাই তাহলে কি কি করতে পারবো, মানে কি কি করতে হবে সেগুলা এখানে কিন্তু লেখা আছে। যেমন এই যে এখানে বলছে কি, যে grammatical structures are wide ranging with a range of tenses and conditional, ব্র্যাকেট দিয়ে লেখা আছে if, modal, may, could, would, can structures embedded in complex flexible sentences। আবার এখানে যে ভোকাবুলারি কথা মানে কি আছে, যে ভোকাবুলারি ইজ ন্যাচারাল অ্যান্ড সফিস্টিকেটেড, গেইনিং অ্যান ইন ডেপথ স্পেশালিস্ট নলেজ, detrimental to their studies without errors। তো এরকম ভাবে সবগুলা রাইটিংয়েই এরকম কমেন্ট গুলা দেওয়া আছে, যে কি কমেন্ট আছে বা রাইটিং এর ইন্ট্রোডাকশন, কনক্লুশন, বডি পার্টে কি লেখা আছে, এই যে কমেন্টস ফ্রম অ্যানাদার এক্সামিনার, সেটা আমার একটু পড়তে হবে, যে এই লেখায় আর কি কি দেওয়া যায়। এখানে এই স্যাম্পল আনসার গুলা পড়লে অনেক ধারণা পাওয়া যাবে। এমনিতে তো আর স্যাম্পল আনসার গুলা দেওয়া হয় নাই, তাই না? হ্যালো, আমার হ্যাঁ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায় তো যেমন এই যে 3 নাম্বার যেই টেস্ট, এই টেস্টের প্রশ্নটা আমার সামনে রাখতে হবে, রেখে তারপরে আমি এই স্যাম্পল আনসারটা পড়বো। এখান থেকে আমি পয়েন্ট নিব যে এখানে কি কি নিয়ে কথা বলছে। এখানে স্ট্যাটিস্টিক্স শো দ্যাট দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, এখানে হয়তোবা মানে পপুলেশন রিলেটেড কোনো একটা প্রবলেম ছিল, সেই রিলেটেডই আমার টপিকটা হবে। যেখানে কোথায় কোন কোন
কানেক্টর ইউজ করা হয়েছে সেগুলো আমার দেখতে হবে। কারণ আমি আমি যেহেতু একদম নতুন, আমার এখান থেকে পরে পরে শিখতে হবে যে একটা রাইটিং কিভাবে লিখতে হয়, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, কনক্লুশন কিভাবে লিখতে হয়, কোথায় কোন কানেক্টর ইউজ করতে হয়, সেগুলো আমার শিখতে হবে। যেমন এই যে অ্যাজ মেনশনড অ্যাবাভ, অল অফ দিস বিং সেড, এই যে ফর এক্সাম্পল, অথবা এই যে মাই অপিনিয়ন ইজ দ্যাট, তারপরে এই যে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, প্যাসিভ স্ট্রাকচার। এই যে ওয়েদারের একটা যে স্ট্রাকচার, দ্য কোয়েশ্চন অফ ওয়েদার আরবানাইজেশন ইজ আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট রিমেইনস কন্ট্রোভার্সিয়াল। তো এই স্ট্রাকচার গুলো আমার আস্তে আস্তে দেখতে হবে, সেই স্ট্রাকচারে আমার সেন্টেন্স লিখতে হবে। যে আমি এই একটা স্যাম্পল রাইটিং পড়লাম, রাইটিং পড়ার পরে এখান থেকে যদি আমি কিছু যদি নাও মানে না বুঝি, কোনো সমস্যা নেই, জাস্ট একটা সেন্টেন্স নিয়ে ওই রকম 5টা 6টা আমার সেন্টেন্স লিখতে হবে, তাহলে ওই ধরনের সেন্টেন্স আমি পরবর্তীতে লিখতে পারবো। যেমন এই যে দ্য কোয়েশ্চন অফ ওয়েদার আরবানাইজেশন ইজ আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট রিমেইনস controversial. কন্ট্রোভার্সিয়াল, এই সেন্টেন্সটাই আমি খাতার মধ্যে লিখি। এটার যে বাংলা মিনিং, সেই রকম আমি অন্য কোনো কথাকে আমি সাজিয়ে তারপরে ট্রান্সলেট করি। যে যে কোনো একটা জিনিস, ওয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট রিমেইনস কন্ট্রোভার্সিয়াল, এইভাবে আমি যদি 5 6টা সেন্টেন্স যদি লিখি, তাহলে আমার এই রাইটিং ইমপ্রুভ হবে। স্যার একটা লিখে দেখান। সেম ভাবে আমি যদি আরেকটা রাইটিং এ যাই, মানে এটা হলো আমার যে স্যাম্পল রাইটিং, পরে আমি কি শিখবো। যেমন এই যে 4 নাম্বারটাতে যদি যাই, যেমন এখানে 4 নাম্বারের টাস্ক 1, এখানে সরাসরি কি বলছে যে ফ্রম দ্য লাইন গ্রাফ উই ক্যান সি দ্য অ্যাভারেজ মান্থলি রাইজ অর ফল ইন হাউ মাচ কপার নিকেল অ্যান্ড জিঙ্ক কস্ট থ্রু আউট 2014। সেম ভাবে আমি একটা ইন্ট্রোডাকশন যেন লিখতে পারি, তার জন্য এটা আমার বারবার পড়তে হবে, এটা দেখে দেখে লিখতে হবে খাতার মধ্যে। যে পাস্ট টেন্সে কথা বললে আমার যে ভার্বের যে পরিবর্তনগুলো হবে, সেগুলো আমার মাথায় রাখতে হবে। এই যে এখানে 2 নাম্বার সাইনের সাথে কি বলছে ওভারঅলের জায়গায়, যে জিঙ্ক স্টার্টেড উইথ দ্য স্মলেস্ট চেঞ্জ, মানে এটা শুরু হয়েছিল কি অল্প একটু মানে পরিবর্তনের মাধ্যমে, পরিবর্তন কিন্তু শেষ শেষ হয়েছে হয়েছে কিভাবে, এন্ডেড উইথ দ্য বড় হাইয়েস্ট। বড় আমি তো আর পরিবর্তনের কথা। আমারটা শুনেন, তারপরে মানে আমি জিজ্ঞাসা করলে বললেন। আমার একটা টাস্ক 1 এর মধ্যে যা যা থাকবে সবকিছু আমার কপি পেস্ট করে এখানে লেখা যাবে না, কারণ আমি এত সময় পাবো না। আর হুবহু সব তুইলা দিলে আমার কোনো ক্রিয়েটিভিটি এখানে আমি প্রকাশ করতে পারবো না। আমার এখানে কোথায় সিমিলারিটিস, কোথায় পার্থক্য আছে, কোথায় কম, কোথায় বেশি, চোখে পড়ার মতো কোন জিনিসটা আছে, সেইগুলাই আমাকে হাইলাইট করতে হবে। যেমন এই যে এইখানে যে জিঙ্ক নিয়ে যে কথা বলছে, ওভারঅল কি দেখা যায়, এই জিঙ্ক অল্প 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 করে শুরু হয়েছিল, কিন্তু শেষের দিকে ওইটা ছিল কি হাইয়েস্ট। তাহলে এই সেন্টেন্সটা এখানে সুন্দর করে তুলে দিছে। এবং কপার, সেটা কি তার মানে সব সময় সেটার মধ্যে কি আপ ডাউন করছিল, মানে ওঠানামার মধ্যে ছিল, এই যে ফ্লাকচুয়েটেড। তার মানে আমার টেন্স ঠিক রেখে কথা বলতে হবে, সেন্টেন্স লিখতে হবে, প্লাস মেইন মেইন কথাগুলো আমার এখানে তুলে দিতে হবে। বুঝাই- ক্রিয়েটিভিটি। বুঝাইতে পারছি? জি স্যার। যে জিঙ্ক স্টার্টেড উইথ দ্য স্মলেস্ট চেঞ্জ। তো এরকম ভাবে আমি একটা কথা বলি যে এখানে যদি আমি জিঙ্কের জায়গায় অন্য যে কোনো একটা প্রোডাক্ট দিলাম, যে একটা সাবানের কথাই বললাম, যে সেটা কি দামটা তার অল্প বেড়েছিল, কিন্তু শেষের দিকে দেখা যাচ্ছে এখানে যদি একটা বছর থাকে, যে বছরের শেষের দিকে ওই দামটা একদম কি সর্বোচ্চ ছিল।
এবং অন্যদিকে দেখা যাচ্ছে তেলের দাম ওঠানামা করেছিল এই গত 5 বছর ধরেই। কিন্তু আমি এখানে বলতে পারি কি যে চালের দাম শুরুতে আস্তে 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 বৃদ্ধি পেয়ে একদম 2025 সালের দিকে এসে সর্বোচ্চ দামে উঠেছিল। তাহলে এটার মতো করে আমি একটা সেন্টেন্স লেখা শিখে গেলাম যে জিঙ্ক স্টার্টেড উইথ দ্য স্মলেস্ট চেঞ্জ, এখানে ওয়েল দিয়ে দিলাম, স্টার্টেড উইথ দ্য স্মলেস্ট চেঞ্জ অ্যান্ড এন্ডেড উইথ দ্য হাইয়েস্ট, অ্যান্ড কপার প্রাইসেস ফ্লাকচুয়েটেড, সেটা ওঠানামা করেছিল। বুঝাইতে পারছি? এরকম ভাবে আমার সেন্টেন্স গুলা দেখে দেখে সেন্টেন্স লিখতে হবে। প্রথমে এই সেন্টেন্সটাই নিলাম, এটার মতো করে 4টা 5টা সেন্টেন্স লিখলে এই ধরনের সেন্টেন্স আমি পরবর্তীতে আমার রাইটিং এ লিখতে পারবো। এই যে এখানে কি বলছে যে ইন জানুয়ারি দ্য প্রাইস অফ নিকেল ওয়াজ আপ 6%, বাট দিস ড্রপড। এই যে এখানে সব পাস্ট টেন্সই বলতেছে হুম, যে জানুয়ারিতে নিকেলের কি দামটা 6-এর উপরে ছিল, 6%-এর উপরে ছিল, কিন্তু এটা কি কমে গেছিল, ড্রপড টু -3% ইন জুন, এন্ডিং দ্য ইয়ার উইথ আ 1% ইনক্রিজ। এবং বছর শেষে ওই 3% থেকে 1% মাত্র বাড়ছে, এবং সেটা 2টা মাসেই, নভেম্বর এন্ড ডিসেম্বর। এইভাবে আমাকে অন্য কোনো একটা এক্সাম্পল তৈরি করতে হবে। আমি এখানে বললাম 2টা মোবাইল কোম্পানি নিয়ে কথা বললাম, বা একটা মোবাইল নিয়ে বললাম যে স্যামসাং এর দামটা শুরুতে এত ছিল, মাঝে এসে 10% কমে গেল, আবার শেষের দিকে যে 20% বেড়ে গেল। তো আমার প্রথমে কি করতে হবে, এই সেন্টেন্সটা খাতার মধ্যে লিখতে হবে যে ইন জানুয়ারি দ্য প্রাইস অফ নিকল ওয়াজ আপ 6%, বাট দিস ড্রপড টু -3% ইন জুন, এন্ডিং দ্য ইয়ার। এই যে এটা আমি শিখলাম যে বছর শেষে, এন্ডিং দ্য ইয়ার আই গট 6.5। আমি যখন ছিলাম 4.5-এ, মাঝে গিয়ে আমার স্কোর আরো কমে গেছিল, কিন্তু শেষের দিকে আমার স্কোর হয়ে গেল কত, 6.5। অথবা এন্ড অফ দ্য ইয়ার, অথবা এন্ডিং দ্য ইয়ার আই স্কোরড 9/9। যে আমি 2 মাসে 2টা পরীক্ষা দিছি, নভেম্বর এন্ড ডিসেম্বর, 2 মাসে আমি কি 9/9। আবার এই যে কপারের কথা কি বলছে যে বিগেন, পাস্ট টেন্স, বিগিনের পাস্ট ফর্ম বিগেন, কারণ আমার এখানে টোটালটাই পাস্ট টেন্সে বলতে হচ্ছে, বিকজ এই সালটা হলো পাস্ট টেন্সের, 2014। নাও দিস ইজ 2025. So copper began the year with an increase of 2%, and by May the price was dropping slightly less than 1%, মানে অল্প কমছে, একদম অল্প, এই যে স্লাইটলি 1%-এরও কম। তারপর আবার ওই কপারের কথাই বললো যে ইট রোজ এগেইন, এটা আবার বেড়েছিল, ইনক্রিজিং বাই আ পার্সেন্ট পয়েন্ট ইন জুলাই, জুলাই মাসে 1% বাড়ছে, অগাস্ট এন্ড সেপ্টেম্বর। তারপরে এটা শেষ, তারপরে আসলো জিঙ্কের কথা। এই যে কত সুন্দর করে আমার এই কপারের বর্ণনা দিল, মানে 2 লাইনের মধ্যে একদম টোটাল কপার নিয়ে ওই চার্টের মধ্যে যা যা আছে সব আমি বলে দিলাম। তো সেটা সেইভাবে লিখতে গেলে আমাকে এইখানে স্যাম্পল আনসার দেখে দেখে সেন্টেন্সের স্ট্রাকচার দেখে সেটা খাতায় লিখতে হবে। এই কপারের জায়গায় আমি দিয়ে দিলাম আদা রসুন, জিঙ্কের জায়গায় দিয়ে দিলাম আমি তেল, দিয়ে আমি একটা সেন্টেন্স বানাইলাম, প্রথমে বাংলায় লিখলাম, ইংলিশে ট্রান্সলেট করলাম। তাহলে এই স্ট্রাকচারটা আমার মাথার মধ্যে গেঁথে যাবে। এই যে জিঙ্কের কথা কি বলছে, জিঙ্কের কথা বলে একদম সে রাইটিং এ শেষ করে দিল। কারণ মেইন পরীক্ষায় দেখা যাবে 150 থেকে 165 ওয়ার্ডের লেখা হলো এই টাস্ক 1-এ স্ট্যান্ডার্ড লেখা। এখন 20 জন স্টুডেন্টের মধ্যে 20 জনই এই 150 থেকে 165 ওয়ার্ডস মেনটেন করে লেখা লিখলো, কিন্তু দেখা গেল যে 18 জনেই ওই গতানুগতিক লেখা লিখলো, মানে গরুর রচনা, যে এসে অফ কাউ, এটা লিখলো 18 জন। আর 2 জন একদম
ওই মেইন পয়েন্টে গিয়ে তারা ধরছে, মানে মেইন মেইন পয়েন্ট গুলো তারা সুন্দরভাবে তুলে ধরছে। তো ওই 18 জন পাবে গতানুগতিক স্কোর, যে 18 জন পাইলো কত 6.5, আর বাকি যে 2 জন তারা পেয়ে যাবে 8.5। বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। সো আমার প্রথম শর্ত হলো I have to write at least 150 words. Then I have to think about my writing, how I am going to write, or how I am writing. I have to think about it. I have to think about my sentence structure, grammatical mistake, tense, everything. Then I can think about my score. যেমন এইখানে সে 2টা লাইনে কপারের বর্ণনা দিয়ে দিল সুন্দর সেন্টেন্স লিখে, এবং জিঙ্কের কথাটাও সে 2 লাইনে মানে শেষ করে দিছে, যে জিঙ্ক স ইটস মোস্ট ড্রামাটিক ইনক্রিজ ইন ফেব্রুয়ারি। এই যে এখানে বডি পার্টে যে জিঙ্কের কথাটা বলছে যে সব থেকে বেশি বেড়েছিল ফেব্রুয়ারি মাসে, সেই কারণেই যে চোখে পড়ার মতো, যেটা আমি ওভারঅলে বলে আসছি, এই যে এখানে খেয়াল করেন আমি লাল কালি দিয়ে দিই, এই যে জিঙ্কের কথা যে এখানে বলতেছে, যে জিঙ্ক, আচ্ছা, এই যে জিঙ্ক স্টার্টেড উইথ দ্য স্মলেস্ট চেঞ্জ অ্যান্ড এন্ডেড আপ দ্য হাইয়েস্ট। এটা যে বলছে এন্ডেড আপ দ্য হাইয়েস্ট, এখানে জিঙ্কের কথা কেন বলবে? ওভারঅলে যেটার কথা আসবে মনে করতে হবে যে ওইটা হয়তোবা চোখে পড়ার মতো। এই যে বর্ণনা যখন সে করছে যে জিঙ্ক স ইটস মোস্ট ড্রামাটিক ইনক্রিজ, চোখে পড়ার মতো যে আমার যেই সেটার যেই উন্নতি ছিল ফেব্রুয়ারি মাসে উইথ 3%, অ্যান্ড দ্য প্রাইস ফেল ইন জুন a 1% decrease. The change was negative until October November when it began to rise. যখন এটা কি বাড়তে শুরু করেছিল। বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমার এই স্যাম্পল আনসার এই জন্যই পড়তে বলা হয়, যে ইউ হ্যাভ টু রিড, এবং পড়ার মতো পড়তে হবে, যে আমাকে বুঝতে হবে যে কিভাবে লেখছে, যে ফ্রম দ্য লাইন গ্রাফ উই ক্যান সি দ্য অ্যাভারেজ মান্থলি রাইজ অর ফল ইন হাউ মাচ কপার নিকেল অ্যান্ড জিঙ্ক কস্ট থ্রু আউট 2014। এবং এই যে এই টাস্ক 1-এ কোনো কনক্লুশন দেয় নাই, আমার কনক্লুশন লাগবে না, আমি জায়গা মতো অ্যাটাক করতে পারলে নাম্বার আমাকে এমনিতেই দিবে, ওই লেখার মতো লিখতে হবে, যে দ্য চেঞ্জ ওয়াজ নেগেটিভ আনটিল অক্টোবর অর নভেম্বর when it began to rise। এই যে পাস্ট টেন্স, এই যে পাস্ট টেন্স, এগুলো আমার খেয়াল করতে হবে। এই যে রোজ এগেইন, ইট রোজ এগেইন, জিঙ্ক saw its most dramatic increase in February with 3%, and the price fell in June। এভাবে রাইটিং প্র্যাকটিস করতে হবে, দেন ইউ ক্যান থিঙ্ক, or you can achieve সুইট। something। এখন যদি আমরা এই রাইটিং টাস্ক এই রাইটিং টাস্ক 4-এর যদি আমরা ইয়েতে যাই, কোয়েশ্চেনে যাই, এদিকেই থাকবে। আমরা একটু কোয়েশ্চেনটা দেখে আসি, যে কেন এই লেখাটা ভালো। শুধু স্যাম্পল আনসার দেখলে তো হবে না, আমার কোয়েশ্চেনটাও দেখতে হবে। দেখতে হবে, যে কোয়েশ্চেনটাতে কিভাবে দেওয়া আছে এবং সেটা আমি কিভাবে লিখতেছি।
এই যে দেখেন, স্ক্রিন দেখা যায়। দেখা যায়। তো এইখানে কিন্তু এই যে দেখেন 12টা মাসের কথা কিন্তু বলা আছে, জানুয়ারি থেকে ডিসেম্বর। এখন একজন সে টেন্স মেনটেন করে লেখলো। ধরেন আমি টেন্স মেনটেন করে লিখলাম যে জানুয়ারিতে এই কপার ছিল এই 5%। তারপরে ফেব্রুয়ারিতে কপার ছিল 3%। এখন ধরেন আপনি এইভাবে লিখে দিয়ে আসছেন যে একদম কপারের কথা বলতে গিয়ে জানুয়ারি বললেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, একদম ডিসেম্বর পর্যন্ত সব এইভাবে লিখে দিয়ে আসলেন, টেন্সও ঠিক আছে। আর উনি লিখলো ওই যে আমরা যে স্যাম্পল আনসারটা দেখলাম, তার লেখার মধ্যে সব ইনফরমেশন কিন্তু আছে, কিন্তু এইভাবে কিন্তু এই যে গরুর রচনা কিন্তু লেখে নাই, লেখছে? না। হ্যালো? না। সো আমাকে লেখার মধ্যে মনোযোগী হয়ে লিখতে হবে। এখানে কিন্তু আমার এই প্রত্যেকটা মাসে কত পার্সেন্ট ছিল, যেমন আমরা যদি এখানে খেয়াল করি যে নিকেল একদম যেটা কালো, সেটা এই যে প্রথমে ছিল কত, 6। তার মানে বাকি দুইটার থেকে সব থেকে বেশি ছিল না? এদিকে হুম। খেয়াল করেন, এই যে দেখেন হ্যাঁ। এখানে একদম 6-এতে দেওয়া আছে কোনটা, নিকেল। তো নিকেল। যেটা আর মানে একটা দেওয়া আছে 2, আর একটা দেওয়া আছে 1, তাহলে অবশ্যই নিকেল শুরুতেই ছিল কত, 6-এ। এবং 6 থেকে সেটা আস্তে 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 একেবারে অনেক কমছে, তারপর আবার কমছে জুলাইতে, এই জুনে চোখে পড়ার মতো দেখেন একদম এইখান থেকে অনেকটা নিচে নেমে নেমে গেছে। তাহলে এই যে একটা ড্রামাটিক ইনক্রিজ অর ডিক্রিজ, সেটা আপনাকে বর্ণনা দিতে হবে। আরেকটা দেখেন, এই যে আমরা যদি এই কপার নিয়ে যদি কথা বলি, কপারটা দেখেন এইখান থেকে এইখানে এই যে এদিক দিয়ে গেছে, আবার কমছে বাড়ছে। আবার যে জিঙ্ক ছিল 1, 1-এর থেকে 3, 3-এর থেকে 2, তারপর আবার 1, আবার -1, আবার একটু বাড়ছে, আবার সমান ছিল, আবার কমছে, আবার বাড়ছে, আবার উপরের দিকে গেছে। এখন আপনি তো এত সময় পাবেন না যে আমার এই 150 ওয়ার্ড লিখতে হবে। এখন আমি যদি এই কপার ধরে ধরে জানুয়ারিতে কি হয়েছে, ফেব্রুয়ারিতে কি হয়েছে, মার্চে কি হয়েছে সেভাবে যদি লিখি, তাহলে তো আমার সময় থাকবে না। হ্যাঁ, আমি লিখতে পারবো, টেন্স মেনটেন করে সবকিছু ঠিকঠাক রেখে লিখতে পারবো, কিন্তু আমাকে ভালো স্কোর দিবে না, গতানুগতিক আমি সর্বোচ্চ পাইলে 6 পাবো। আর যে অল্প লাইনের মধ্যে সমস্ত কথা সুন্দর করে বলে দিতে পারবে, তাকে দিবে 8, তাকে দিবে 9। এটা মাথায় রাখতে হবে। সো ওই ভালো স্কোরের জন্য আপনার সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখতে হবে, কথাগুলা গুছিয়ে সুন্দর করে বলতে হবে। আপনি বললেন প্রত্যেকটা মাসের কথা বললেন, আর আমি এই 12 মাসের মধ্যে উল্লেখযোগ্য কথাগুলো বলে দিলাম, যে শুরুতে তার মানে জানুয়ারিতে তার এত ছিল, তারপরে দেখা যাচ্ছে কি যে এই 12 মাসের মধ্যে এইটা একেবারে সব থেকে কমে গেছে জুনে, তারপরে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে একদম ডিসেম্বর বা নভেম্বরে এটা সর্বোচ্চতে ছিল। কেন সর্বোচ্চতে ছিল, এই যে দেখেন কোনটা সর্বোচ্চতে ছিল, এই যে আমাদের জিঙ্ক, এই যে জিঙ্কের লাইনটা দেখেন, এই যে 1-এর থেকে গেল 3-এ, এদিক দিয়ে আসলো -1-এ বাড়ছে, এই যে অক্টোবর, নভেম্বরে দেখেন এই যে উপরে উঠছে সবার উপরে,
কিভাবে নভেম্বর বুঝলাম? এই যে এদিক দিয়ে আমি যদি সমান করি নভেম্বর, তাহলে নভেম্বর এবং ডিসেম্বরে এই জিঙ্ক ছিল সর্বোচ্চ, তাই না? হ্যালো? হুম, শুনতেছি। হ্যাঁ, শুনতেছি হইলে তো হবে না, মানে রেসপন্স করতে হবে। তাহলে এই যে নভেম্বর এবং ডিসেম্বরে জিঙ্ক ছিল সর্বোচ্চ পর্যায়ে। এখন আমরা যাই, দেখি তো এই কথাটা ওইখানে লেখা আছে কিনা। এই যে দেখেন, এখানে খেয়াল করেন, এই যে লেখা দেখেন, আছে। জিঙ্কের কথা কি বলছে, যে জিঙ্ক saw its most dramatic increase in February with 3% and the price fell in June, মানে জুনে একেবারে কমে গেছে, a 1% decrease. The change was negative, এটা সবসময় কি নেগেটিভই ছিল, কোন পর্যন্ত? অক্টোবর নভেম্বর পর্যন্ত। তারপরে এটা আপনার বাড়ছে, বুঝতে পারছেন? আর যখন, আরেকটা জিনিস দেখেন, ধরেন আপনার একটা টপিক, এভাবে তো আপনি এই যে স্যাম্পল আনসার গুলা পড়বেন, সেটা তো বুঝতে পারছেন নাকি? জি স্যার। এখন এই স্যাম্পল আনসার পরেও যদি কোনো কাজে না আসে, কাজে তো আসবেই, আসবে না কেন? পড়বেন সেটা বারবার, খাতার মধ্যে লিখবেন, অবশ্যই কাজে আসবে। যদি কাজে না আসে, তখন এই যে টপিকটা আছে না, যে রাইটিং টাস্ক টু, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, তখন এই টপিকটা আপনি এইভাবে হুবহু কপি করবেন, যে ইন মেনি কান্ট্রিজ পিপল আর নাও লিভিং লঙ্গার দেন এভার বিফোর, সাম পিপল সে অ্যান এজিং পপুলেশন ক্রিয়েটস প্রবলেমস ফর গভর্নমেন্ট, other people think there are benefits if society has more elderly people. যে বর্তমানে দেখা যাচ্ছে পৃথিবীর অনেক দেশে মানুষ আগের থেকে বেশি বেঁচে থাকতেছে। আগে যেমন গড় আয়ু ছিল 50, এখন হয়ে গেছে 70। তো কিছু মানুষ মনে করতেছে এই অধিক জনসংখ্যা বা বেশি বয়সে মানুষজন থাকার কারণে সেটা সরকারের জন্য কি সমস্যা। অন্যরা মনে করতেছে যে সোসাইটিতে এই বয়স্ক মানুষ থাকা সেটা একটা কি বেনিফিট। এটা হলো হুম, দুই পক্ষের মতামত। আপনার কাছে প্রশ্ন করলো, টু হোয়াট এক্সটেন্ট do the advantages of having an aging population outweigh the disadvantages? এখন ধরেন আপনি এটা বুঝতে পারছেন, মিনিংটা বুঝতে পারছেন, কিন্তু কি লিখবেন আপনার কাছে ধারণা নাই, বা আপনার কাছে কোনো পয়েন্ট নাই, তখন এটাকে আপনি কপি করবেন, যে এইটাকে আপনি কপি করবেন, কপি করে ধরেন আপনি এই যে গুগলে গিয়ে সার্চ দিবেন। স্ক্রিন কি দেখা যায়? গুগলটা দেখা যাচ্ছে? দেখা যায়, দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, দেখা যায়। এখন কি দেখতেছেন, গুগল? গুগল না, আচ্ছা দাঁড়ান, গুগলে আমি, পরে ক্লাস টেপ দেখা যায়। না না গুগল না, আচ্ছা আমি ওইটা শেয়ার দিচ্ছি, দেখেন। এই যে দেখেন, আমি গুগলে গিয়ে এই টপিকটা মানে সম্পূর্ণটা কপি করে পেস্ট করলাম, মানে সার্চ বারে। তারপরে আপনি অ্যাড করে দিবেন রিলেটেড সাম পয়েন্টস অর ক্লু, যেটাই দেন, লিখে আপনি এভাবে সার্চ দিলেন।
তখন দেখবেন এই যে শো মোরে ক্লিক করলে এই যে দেখেন এখানে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কি চারটা চারটা 8টা পয়েন্ট আপনার কাছে কিন্তু আসছে। হুম। এই যে দেখেন অ্যাডভান্টেজেস, এই বয়স্ক মানুষদের মানে সমাজে থাকার সেটা সুবিধা কি, তাদের এক্সপিরিয়েন্স, ইকোনমিক কন্ট্রিবিউশন, তারা সমাজে অবদান রাখবে, কমিউনিটি ইনভলভমেন্ট, একটা কমিউনিটি বাড়বে, ফ্যামিলি সাপোর্ট। আবার ডিসঅ্যাডভান্টেজেস গুলা কি কি, ইনক্রিজড হেলথ কেয়ার কস্ট, তাদের ওই যে চিকিৎসার জন্য খরচ বাড়বে। পারবে। তারপরে এই যে পেনশনের কথা বলতেছে, সোশ্যাল সিকিউরিটি, শ্রিঙ্কিং ওয়ার্কফোর্স, তারপর ধরেন যে রিডিউসড ট্যাক্স রেভিনিউ। ধরেন এখানে যে ওয়ার্ক ফোর্সের কথা যে বলছে, ধরেন আপনার এলাকায় 10 জন কর্মজীবী মানুষ আছে, এখন সেখানে যদি 20 জন থাকে, স্বাভাবিক আপনি কাজ পাবেন না, পাবেন? না। এই আর কি। তো এইখান থেকে সবকিছু নিবেন না, জাস্ট এই পয়েন্ট গুলা নিবেন, নিয়ে খাতার মধ্যে লিখবেন যে ইকোনমিক কন্ট্রিবিউশন, কমিউনিটি ইনভলভমেন্ট, ফ্যামিলি সাপোর্ট, ইনক্রিজড হেলথ কেয়ার কস্ট। এগুলা খাতার মধ্যে লেখার পরে আপনার কাছে পয়েন্ট আছে কি কি, মানে পক্ষে এবং বিপক্ষে। তারপরে আপনি এই পয়েন্টগুলো দিয়ে সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, মানে 250 ওয়ার্ডের একটা এসে লেখার চেষ্টা করবেন। এইভাবে প্রতিনিয়ত লিখে 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 আপনার এই রাইটিং ইমপ্রুভ করতে হবে। মানে লেখার কোনো বিকল্প নাই, মাথায় যা আসে। এখন ধরেন একটা টপিক নিয়ে আপনার কোনো ধারণা নাই, সেই জন্য আপনার গুগল আছে। গুগলকে আপনি জিজ্ঞেস করতেছেন যে আমাকে এই টপিক নিয়ে কিছু আমাকে সাহায্য করে, যে সে আপনাকে পয়েন্ট দিয়ে দিছে যে তুমি এই পয়েন্টগুলা নিয়ে কথা বলতে পারো। যে টক অ্যাবাউট পেনশন, টক অ্যাবাউট কন্ট্রিবিউশন। আপনি সুন্দরভাবে লিখলেন যে আমাদের সমাজে যদি বয়স্ক লোকজন থাকে, তারা আমাদের জন্য ক্ষতিকর না, তারা আমাদের জন্য উপকারী। উপকারী। কিভাবে উপকারী? তারা কন্ট্রিবিউশন করবে, কন্ট্রিবিউট করবে, তারা তারা কাজ করবে, সেই টাকা সংসারে দিবে, সমাজের উন্নয়নে আসবে। এইভাবে আপনি সেন্টেন্স লিখলেন, সিম্পল সেন্টেন্সে লেখেন। আগে তো লিখতে হবে, তারপরে সেই সেন্টেন্স নিয়ে কাজ করবেন। আবার ধরেন এই যে এখানে এই যে হেলথ কেয়ার কস্ট, একটা ডিসঅ্যাডভান্টেজ লিখলেন যে আমাদের যদি বয়স্কদের ওই হেলথ কেয়ার হলো একটা কি সব থেকে বড় সমস্যা। এই যে যেমন হুম। এখানে কি বলছে যে older populations often have more chronic diseases leading to higher demand and costs for healthcare services। তো এটা তো আপনার দেখার দরকার নেই, আপনি ওই যে হেলথ কেয়ার কস্ট সেটা মাথায় রেখে ওই রিলেটেড কথা বলে দিবেন 4-5টা, যে আমার পরিবারে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিবেন, if there are some old people in my family then I have to pay a lot of money for their healthcare facilities। বুঝতে পারছেন? So these are the disadvantages of having aging population in our society। এইভাবে সেন্টেন্স গুলা লিখবেন। আবার অ্যাডভান্টেজেস লিখবেন, পরে আপনি কনক্লুশন দিবেন যে এই দুইটা বিষয়ে কথা বলে আমি এই মতামত দিতে পারতেছি যে সুবিধা থাকা সত্ত্বেও বা অসুবিধা থাকা সত্ত্বেও তারা আমাদের জন্য কি উপকারী। পজিটিভ, নেগেটিভ না। হুম। এইভাবে আপনি আপনার রাইটিং লিখবেন, রাইটিং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। বুঝাইতে পারছি? জি স্যার। সেম ভাবে এই যে রাইটিং টাস্ক 1, প্রথমে তো আর আপনার ওইভাবে সেন্টেন্স লিখতে পারবেন না, প্রথমে ওই গতানুগতিক লেখেন আপনার মাথায় যতটুকু আসে, তারপরে ওই স্যাম্পল আনসার দেখে দেখে ওইখান থেকে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কাজ করবেন, কানেক্টর ইউজ করবেন, যে কিভাবে আপনি যে এই 12 মাসের কথা না বলে এই 12 মাসের কথাটা আপনি 3 লাইনে কিভাবে বলবেন, যে প্রত্যেকটা মাসের কথা উল্লেখ না করে হাউ ক্যান আই মেক অল দ্য ইনফরমেশন ইন জাস্ট 3 সেন্টেন্সেস। উইদিন 3 সেন্টেন্সে আমি কিভাবে 12 মাসে যা ঘটে গেছে সেটা কিভাবে আমি বর্ণনা করতে পারি, সেটা নিয়ে আমার কাজ করতে হবে। বাট এট ফার্স্ট আই হ্যাভ টু রাইট ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর। আই ডোন্ট নিড টু থিঙ্ক, এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই যে আমি এখনই তো আমি এইভাবে লিখতে পারবো না।
যে এখানে যে জি স্যার। কপারের কথা বলছে যে কপার বিগেন the year with an increase of 2% and by May the price was dropping. It rose again, increasing by a percentage point in July, August and September. এটা আমি পরে লিখবো আরো 1 মাস পরে বা 2 সপ্তাহ পরে, কিন্তু প্রথমে ওই কপারের ওকে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কি হয়েছে বা আমি আরেকটু যদি চেষ্টা করি তাহলে এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে সেটা এক লাইনে লিখলাম। মার্চের থেকে অক্টোবর পর্যন্ত কি দেখা যাচ্ছে বা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সেগুলো নিয়ে আমি কথা বলতে পারি। ঠিক বুঝতে আছে। পারছেন? জি তো স্যার। এইভাবে সেন্টেন্স নিয়ে কাজ করেন, দেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল। এই স্যাম্পল আনসার পড়তেই হবে, স্যাম্পল আনসার না পড়লে হবে না, স্যার কারণ স্যার এখানে ভালো মানের আরেকটা লেখা কথা। দেওয়া আছে, সেগুলো আমাকে পড়তেই হবে। যেমন এইখানে আমার আরেকটা কথা। এই যে দেখেন, এটা একটু খেয়াল করেন, এইখানের এই ইন্ট্রোডাকশনটা জাস্ট এক লাইনে শেষ করে দিচ্ছে যে দ্য ডায়াগ্রামস